খান বাড়িতে বিয়ের আমেজ পড়েছে সকাল থেকে। ফিহার বিয়ে, হই হুল্লোড়, তুমুল হুলস্থুলু পরিবেশটা চারপাশে। খান বাড়িতে এক্সট্রা মানুষের আনাগোনা বেশ। সকাল থেকে তোড়জোড় করে ব্যস্ত হাত চালাচ্ছেন ডেকোরেশনের লোকজন। ফিহা হলুদের স্টেজ পড়েছে খান বাড়ির ছাদে বিশাল এরিয়া নিয়ে। তবে খানবাড়ির গেট ধরে প্রশস্ত রাস্তাও বাদ যায়নি ভারী ফুল ও করা লাইটিং ডেকোরেশন করা থেকে। হাই সোসাইটির রুচিশীল ডেকোরেশনের আমেজ পড়েছে চারপাশে। গোল্ডেন ডেকোরেশনের সমাহার। ইতিমধ্যে খান বাড়িতে মায়া বন্ধুমহলে উপস্থিত হয়ে গেছে ফিহার বিয়ের দাওয়াত পেয়ে। টিয়া, ছায়া, মায়া অসুস্থতার জন্য খানিকটা হতাশ হলে এখন বেশ হই হুল্লোড়ে আছে মায়াকে নিয়ে। তবে ফিহার বিয়ের দাওয়াত পেলে আরও কয়েকজন বাড়তি সদস্য। রাতুল, রাফি, নুহাস, নাদিম, মায়ার কলেজ সিনিয়র ভাইয়েরাও এসেছে খান বাড়িতে। তাদের আরাফ খান ডাকলো বিয়েতে। খান বাড়ির আত্মীয়ধরা ধীরে ধীরে উপস্থিত হচ্ছে। হেনা খান, মেহেরবান সাহেবা, নাহি চৌধুরী, আরাফ খান প্রত্যেকে তোড়জোড় করে সার্ভেন্ট দিয়ে মেহমানদারি করিয়েছে একনিষ্ঠভাবে। তুমুল ব্যস্ততার মধ্যে হেনা খান আরাফ খানের মায়া খবর নিতে ভুললেন না। কিছুক্ষণ পর পর ফিহা রুমে গিয়ে অসুস্থ মায়ার খবর নিচ্ছে। ফিহা নিজের রূপচর্চা ব্যস্ত, তার সাথে সাহেবা, দুই কন্যা নিহা এবং মালিহাও ব্যস্ত। মায়া অসুস্থতার জন্য চুপচাপ বসে রইল ফিহার রুমে। নিবিড় চোখে শুধু পর্যবেক্ষণ করল সবাইকে। মায়া শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা ভুগছে বেশ। বিষণ্ণ ভগ্ন হৃদয়, মুখ খুলল না একটুও, বরং শান্তশিষ্ট রইল। মায়া সারাটা দিন গেল ঘরে কোণে বসে বসে। না কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলল, আর না কারো কোনো কিছুতে আগ্রহ দেখালো। কেমন একটা নিস্তব্ধতা পার করল সারাটা দিন সে। কিন্তু বিপত্তি ঘটল সন্ধ্যা অনুষ্ঠান নিয়ে। বাড়ির সকল আত্মীয়, মেয়ে ছেলে উভয় পক্ষ তোড়জোড় দেখে রেডি হচ্ছে রাতের হলুদের ফাংশনের জন্য। মেয়েরা প্রত্যেকে পালায় গেলেও ফিহাদের খান বাড়িতে রাখা হয় রেডি করানোর জন্য। কারণ পার্লারের মেয়েদের বাড়িতে ডাকা হয়েছে ফিহাকে সাজানোর জন্য। ইতিমধ্যে বিউটিশিয়ানরা ব্যস্ত হাত চালিয়ে সাজাচ্ছিল ও ফিহাকে। আর সেই সবটা নীরব দর্শক ছিল মায়া। বিনা শব্দে চুপচাপ বসে বসে দেখছিল সবটা। আর সারাদিন সে ফিহার রুমেই ছিল, বের হয়নি। হৃদ কোথায় আছে তাও জানে না। কাল রাতের পর হৃদ আর আসেনি মায়ার রুমে। মায়াও আগ বাড়িয়ে খবর নিতে যায়নি হৃদের। মেহুর খবরটাও জানে না মায়া। তবে মায়ার ধারণা দুজনে একসাথেই আছে। কারণ মেহু বাসা থেকে যাওয়ার আগে মায়াকে শুনিয়ে তার মাকে বলে গিয়েছিল আজকে নাকি সারাদিন সে হৃদের সাথেই থাকবে। সন্ধ্যা নাকি একসঙ্গে বাসায় ফিরবে অফিস থেকে। মায়া সবটা শুনেও শব্দ কোনোরূপ প্রতিক্রিয়া জানালো না, বরং চুপচাপ থাকলো। প্রয়োজনে মনে করেনি তাই প্রতিক্রিয়া জানানো সে। অসুস্থ মায়া হঠাৎ ধ্যান ভাঙল ফিহার ডাকে। মায়া চোখ তুলে তাকাতে ফিহা জানালো মায়াকে দ্রুত রেডি করে নিতে। নড়ল না মায়া, বরং স্থির বসে থেকে আস্তে করে জানালো একটু পর রেডি হয়ে নিব। রাত 8টা। ইতিমধ্যে অনেকেই সাজগোজের পর্বটা শেষ হয়ে গেছে। সবাই যার যার মতো করে হই হুল্লোড়ভাবে ওঠানামা করছে ছাদ থেকে নিচে, নিচ থেকে ছাদে। কোলাহলময় পরিবেশে সবটা মিউজিক, গান চলছে। চারপাশে মেহমানদের আগমনে রমনা রমণী পরিবেশ তৈরি হয়েছে। সেই আমেজের সাথে পাল্লা দিয়ে মেয়েরা সবাই গায়ে লাল পাড়ের হলুদ শাড়ি জড়িয়েছে। ছেলেরা পরল হলুদ পাঞ্জাবি, সাদা প্যান্ট দিয়ে। ছেলে মেয়ে উভয় পক্ষে সম্ভবত মিল রাখল। তবে ফিহার গায়ে কনে হিসেবে জড়ানো মুসলিম তাঁতের সাদা জামদানি, গায়ে অর্নামেন্ট সাদা পরিহিত। ভিন্নতার মাঝে মায়াকে দেখা গেল হেনা খানের আদেশে মায়াও ভিন্ন রকমের শাড়ি পরল। তিনি মায়াকে নিজের পছন্দ করে আনা শাড়িগুলোর মধ্যে একটা পরালো, জামদানি শাড়ি। তবে রঙটা ভিন্ন।
কলা পাতার রঙা মুসলিম তাঁতের পাতলা জামদানি শাড়ি, হলুদ ফর্সা মসৃণ গায়ে কলা পাতার রঙটা যেন একটু বেশি ঝলমল করছে মায়ার গায়ে। দ্বিগুণ কালো চুলগুলো ভর্তি কলা পাতা রঙা রেশমি চুড়ি পরা, হৃদের দেওয়া চুড়িগুলোর সাথে গলায় হৃদের দেওয়া লকেটটি ঝুলানো, কানে ঝুমকো, কপালের টিকলিটা সব কিছু কলা পাতা রঙা অর্নামেন্টে। চোখে মুখে রয়েছে হালকা পাতলা সাজগোজ, ডাগর ডাগর আঁখি ভর্তি কাজল টানা, পাতলা ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক। সব কিছুতে বিষদময় ভাব কাটানোর চেষ্টা একটু সহজে আসলো সবার সাথে। বেশ না একটু হলো ভাইয়ের বিয়ে বলে কথা, অযথাই মন খারাপ পার করতে চায় না বলে মায়া টুকটাক কথা বলছে সবার সাথে। তবে বেশ কোলাতে পারছে না শারীরিক অসুস্থতা এবং মানসিক বিষণ্ণতার চাপে। কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ চুপ হয়ে যাচ্ছে মনের চাপা আর্তনাদে। চঞ্চল্যকর হাস্যমুখ মানুষগুলো যদি হঠাৎ করে চুপ হয়ে যায় তাহলেই সকলের টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। সেই মানুষটার দৃষ্টিতে ভিড়ে যায় সহজেই। কি হয়েছে ভেবে মায়া ক্ষেত্র ঠিক তাই হলো। বাড়ির সবাই একই কথা, মায়া কেন এতটা নিশ্চুপ গোমট হয়ে আছে? কি হয়েছে তার? একই প্রশ্ন করে করে বিষণ্ণ মায়াকে আরও উদাসীন করে তুলছে সবাই। তবে হেনা খান সবাইকে চিন্তিত মুখে জানায় মায়ের শারীরিক অসুস্থতার কথা। মায়ার জ্বর, তাই সে শান্তশিষ্ট। সবাই এত জড় প্রশ্ন। মায়া শান্ত থাকলো, রেডি হয়ে বসে থাকলো ফিহার রুমে। ফিহার সাথে সময় পার হতে হতে রাত 8টা থেকে 8:30 ঘরে যেয়ে মায়া পরিবার থেকে মায়ার কাজিন সদস্যরা হাজির হলো। ফিহা হলুদ ছোঁয়া বাটি নিয়ে প্রাইভেট কার করে ছেলে মেয়ে একদল সদস্য হাজির হলো খান বাড়িতে। তাদের মুখ্য সদস্য ছিল জুই। গায়ে তারাও মুসলিম তাঁতের জামদানি শাড়ি জড়ানো টুকটুকে লাল শাড়ি। শাড়িটি উপহার হিসেবে সেই দিন মেহেরবান দিয়েছিল জুইকে। শাড়ির আঁচল ছেড়ে হাতের ভাঁজে নেওয়া তার দুধে আলতা ফর্সা হাতে দুটো ভর্তি কাচের লাল চুড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক, দু চোখ ভর্তি কাজল টানা, কোমরের নিচ অবধি কালো চুলগুলো ছেড়ে দিল পিঠের উপর, সাথে কানে দুল, কপালে টিকলিটা সহ সেও সব কিছু লাল অর্নামেন্টই পরল। দু হাতে হলুদের ডালা সাজিয়ে জুই সবাইকে নিয়ে হাজির হলো খান বাড়িতে। হেনা খান, মেহেরবান বাকি সবার সাথে নর্মতার সহিত কৌশল বিনিময় করে গেল উপরের ফিহার রুমে। যাওয়ার পূর্বে জুইয়ের হাতে হলুদের ডালাটি হেনা খানের কাছে রেখে গেল। জুইয়ের সাথে আগত বাকি সবাইকে হেনা খান মেহমানদারি করতে লাগলো নিচে ড্রয়িং রুমে বসিয়ে। জুই হাসি মুখে ফিহার রুমে গিয়ে জানতে পারল মায়া অসুস্থতার কথা। অস্থিরতা মায়াকে কোমল হাতে আদর করল সে বড় বোনের মতো। মায়া জুইয়ের সঙ্গ পেয়ে কিছুটা সহজ হয়ে আসলো নিজের মাঝে। জুই, মায়া, ছায়া, টিয়া সবাই মিলে ফিহাকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো একত্রে রুমের ভিতরে। সময়ের মধ্যস্থে জুই একবারও ভিডিও কল করে নিল আরিফের কথা অনুযায়ী। জুই আরিফকে ভিডিও কল মিলিয়ে ঠাস করে ফোন গুঁজে দিল ফিহার হাতে। কনের সাজে ফিহা হঠাৎই থমথমে খেয়ে গেল জুইয়ের কাণ্ডে। চমকানো ভঙ্গিতে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে ফিহার চোখে পড়ল আরিফের গভীর চোখের দৃষ্টি। নিঃশব্দে দুজনে চোখাচোখি হয়ে গেল ইতিমধ্যে। বরবেশে আরিফকে সাদা পাঞ্জাবিতে দেখে অসাধারণ লাগলো ফিহার চোখে। চোখ মন দুটোই জড়ানো একে অপরে একটু ঝলকে। ফিহা কিছু বলতে গিয়ে বলল না, বরং নিশ্চুপ থেকে মানবিমানে ঠাস করে কল কেটে দিল তৎক্ষণাৎ। নিজেদের মাঝে মনোমালিন্য লুকিয়ে ফিহা হাসি মুখে জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল সে একটু নিজের বাড়িতে যেতে চায়। তার কিছু পার্সোনাল জিনিসপত্র চৌধুরী বাড়িতে রয়ে গেছে। ফিহার রুমের লকারে রাখা, চাবিটা ফিহার কাছে। সে ছাড়া অন্য কাউকে চাবি দেওয়া যাবে না।
তাছাড়া এই মুহূর্তে না গেলেও হয়তো কাল বিয়ে চাপে যাওয়ার সময় পাবে না ফিহা। জুই ফিহার কথায় সম্মতি দিল। বিপত্তি ঘটে ফিহাকে নিয়ে ওই বাড়িতে যাবে কে? মায়া অসুস্থ, সে যেতে পারবে না। জুইয়ের যাওয়া সম্ভব না, কারণ তার কখনো ওই বাড়িতে যাওয়া হয়নি। তাছাড়া আয়নের সাথে তার একটা সম্পর্ক আছে, যেটা এখনো শেষ হয়নি। সেই সম্পর্ক রেশ টেনে সে যেতে চায় না ওই বাড়িতে, কখনো না। তাহলে এখন ফিহার সাথে যাবে কে? সম্পূর্ণ কনের সাজে নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে ফিহা। তার পিছনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জুই। সে আসতে চায়নি, মেহেরবানের করা আদেশ, এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে তাকে। আজকাল মেহেরবানের আচরণ ঠিকঠাক বুঝতে পারছে না জুই। এই শক্ত তো, এই নরম। তাছাড়াও এই বাড়ির সাথে তার সম্পর্ক দুটো। ফিহা জুইয়ের ভাবি বলে জুইয়ের সম্পর্কে ফিহার ভাবি হয়, হোক সেটা সিরা সুদর বাঁধনের মতো। তারপর একটা সম্পর্ক রয়েছে এই বাড়ির সাথে তার। সেই সূত্রে আজ প্রথম পা রাখল জুই এই বাড়িতে। বাড়িটি অসম্ভব সুন্দর, ডুপ্লেক্স বাড়ি। বাহিরের ডিজাইন বলে দিচ্ছে তারা কতটা রুচিসম্মত। জুই খানিকটা অস্বস্তি ফিল করলো নিজের মধ্যে, তাই চেপে গিয়ে ঠিক বরাবর হয়ে দাঁড়ালো ফিহার পিছনে। ফিহা নির্বাক, তার সম্পূর্ণ মনোযোগ দরজার কলিং বেল চাপার ওপর। প্রচণ্ড বিরক্ত সে জানে বাড়িতে কেউ নেই আয়ান ছাড়া। বাড়ির সকল সার্ভেন্ট ও খান বাড়িতে রয়েছে ফিহার বিয়ে উপলক্ষে। কিন্তু এখন প্রায় 9টা ছুঁই ছুঁই। এত সময় অবধি আয়ান বাড়িতে কি করছে সেই ধারণা নেই ফিহার। তবে বড্ড বিরক্ত ও রাগান্বিত নিজের ভাইয়ের ওপর। ফিহা বিয়ে বলে কথা, অথচ তার নিজের ভাই দেরি করছে তার অনুষ্ঠানে উপস্থিত থাকতে। মেয়েদের মতো সময় নিচ্ছে। ফিহা বিরক্ত হাতে বেশ জোরে জোরে আরও কয়েকবার কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় আয়ান। সেও বেশ বিরক্ত নিয়ে দরজা খুলতে চোখে পড়ল ফিহার কনে সাজার মুখটা। আয়ান খানিকটা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুম দেয়াল ঘড়িটা দেখে নিল। এই সময় ফিহাকে মোটেও আশা করেনি সে, সেটা তার ভাবমূর্তি দেখে প্রকাশ পাচ্ছে। আয়ান হতভম্ব মুখে খুঁজল ফিহাকে কিছু বলবে। তুই এই সময় নিজের বিয়ে স্টেজ ছেড়ে এখানে কেন ফিহু? দরজার সামনে দাঁড়িয়ে রাস্তা ব্লক করে আয়ান প্রশ্নটা করল ফিহাকে। ফিহা বিরক্তিসূচক দৃষ্টি মেলে নারাজগি প্রকাশ করল আয়ানের উপর। কথায় তেজ দেখিয়ে বলল, ভাই সরো সামনে থেকে, তোমার সাথে আমার কোনো কথা নেই। বাড়িতে বসে বসে বোনের খবর নিতে আসবে না একদম। আমি আমার কাজে এসেছি এখানে। দেখি সরো, রাস্তা দাও আমাদের। এই জুই, আয় তো আমার সাথে। চকিত গলায় তৎক্ষণাৎ বলে ফেলল আয়ান, জুই এসেছে? আয়ান চমকালো, বিষণ্ণ গলায় প্রশ্ন করল ফিহাকে, কিন্তু উত্তর পাওয়ার আগে চোখ গেল ফিহার পিছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা লাল টুকটুকে মেয়েটির দিকে। আয়নের কুচকানো কপালের ভাঁজ সাথে সাথে শীতল হয়ে গেল জুইয়ের লাল শাড়ি দেখে। জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো থমকানো ভঙ্গিতে। সদ্য গোসল করে এসেছে সে। গায়ে ছাই রঙা টি শার্টটি এখনও অর্ধ ভেজা। চুলে পানিও ঠিকঠাক মুছতে পারেনি ফিহা লাগাতার কলিং বেলের চাপের কারণে। কোনো রকম গায়ে কাপড় জড়িয়ে নিচে নেমে এসেছে, সেটা আয়ানকে দেখেই বোঝা যাচ্ছে। সবে মাত্র হসপিটাল থেকে ফিরেছিল সে। গোসলটা শেষ করেই সে এক্ষুনি বের হয়ে যাবে খান বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার আগে আগমন ঘটল ফিহা জুইকে নিয়ে। আয়নের বিস্ফোরিত চোখ দুটো জুইয়ের দিকে স্থির করা। ইতিহস্ত জুই কাচুমাচু ভঙ্গিতে দরজা ধরে ভিতরে ঢুকতে ঢুকতেই আর চোখে তাকালো আয়ানের দিকে। সাথে সাথে চোখ মিলল আয়ানের স্থির দৃষ্টির সাথে। হাঁসফাঁস করে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিল জুই। ইতিহস্ত ভঙ্গিতে চৌধুরী বাড়িতে সে প্রথম পা রাখল আয়ানের মুখ দর্শনের মাধ্যমে। জুই ফিহাকে অনুসরণ করে ধীরেস্থিরভাবে ফিহার রুমে অবধি যেতে যেতে হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে পুনরায় চোখাচোখি হলো আয়ানের অদ্ভুত দৃষ্টির সাথে।
এবারও জুই নিজের দৃষ্টি সরিয়ে দূরত্ব পথে হাঁটল ফিহার রুমের দিকে। পিছন ঘুরল না আর, সামনে হাঁটল। তবে পিছনে পাঁচ আয়ন ততক্ষণে তাকিয়ে রইল যতক্ষণ জুইকে দেখা যায়। আজ কি হুট করে আয়নের দৃষ্টি বদলালো জুইয়ের প্রতি? স্বচ্ছ ভালো লাগে কি আয়নের চোখে দেখে গেল জুইকে নিয়ে? আজ কি একটু বেশি সুন্দর লাগছে না জুইকে আয়নের চোখে? নাকি জুই এমনিতেই এত সুন্দর ছিল, শুধু আয়নের চোখে পড়েনি কখনো? হয়তো তাই। তবে এতদিন সে দেখেনি বলে সে আজও দেখবে না সেটা না, অবশ্যই দেখবে আয়ান। যেহেতু তার দৃষ্টি বদলিয়েছে তাহলে মন বদলাতে কতক্ষণ? আয়নের চোখ যেহেতু বেহায়া হয়ে গেছে তাহলে তার মন বেহায়া হয়ে যাবে, এতটা নিশ্চিত সে। আয়ান পরিপাটি হয়ে দ্রুত পদের রুমে গেল। গায়ে টি শার্ট ট্রাউজার ছেড়ে জুইয়ের সাথে মিল রেখে মেহেরুন রঙা পাঞ্জাবি পরল সাদা প্যান্ট দিয়ে। চুলগুলো সেট করে কালো ঘড়ি পরে নিল বাম হাতে। তাড়াহুড়ো করে পুনরায় এসে বসল ড্রয়িং রুমের সোফার উপর। ঘাড় ঘুরিয়ে একবার ফিহার রুমের দিকে তাকালো। দুজনকে বের হতে না দেখে খানিকটা কপাল কুঁচকাল। তারপরে কিছু না বলে ধৈর্য নিয়ে বসে থাকলো একসঙ্গে খান বাড়িতে যাবে বলে। আয়ানের অপেক্ষার 10 মিনিট পর সিঁড়ি বেয়ে নিচে নামলো ফিয়া আর জুই। আয়ান ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। জুই ফিয়ার পিছন পিছন হাঁটছে, আস্তে ধীরস্থে। হাতে ছোটোখাটো এক শপিং ব্যাগ রয়েছে, হয়তো ফিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো। এতে ফিয়া আয়ানকে রেডি হয়ে সোফায় বসে থাকতে দেখে নিজের রাগটা কমে এলো। ভাইয়ের প্রতি রাগ না দেখিয়ে মিষ্টি হাসলো। শত হলো তার একমাত্র ভাই বলে কথা, রাগ করে কি থাকা যায়? তাছাড়া আয়ান খান বাড়িতে না যাওয়ায় কারণটা সবার জানা, তাই অযথা ভাইকে প্রেশার ক্রিয়েট করাটাও ঠিক না বলে মনে করল সে। ফিয়া বেশ হাসিমুখে আয়ানকে তাড়া দিল বের হওয়ার জন্য, কিন্তু আয়ান নড়ল না, স্থির হয়ে বসে রইল। ফিহার পুনরায় তাড়া দিল, কিন্তু এ তো আয়ানের নড়চড় দেখতে না পেয়ে খানিকটা কপাল কুঁচকাল ফিহা। তাড়া দিয়ে বলে, কি হয়েছে ভাই, চলো। বসে আছো কেন? দেরি হচ্ছে তো আমাদের। আয়ান কথাটা শুনে যেন শুনল না, স্থির বসে থেকে তেড়ামি করে বলল, শাড়ি পরে গেলে আমি যাব না। ফিহা মাথায় হাত, ছোটোখাটো বজ্রপাত হলো আয়ানের কথায়। তার বিয়েতে সে শাড়ি পরতে পারবে না, সেটা কোনো কথা? অযৌক্তিক, অবিশ্বাস্য শোনালো না ফিহার কাছে আয়ানের কথাটি। ভাই তোমার মাথা ঠিক আছে? আজকে আমার হলুদের ফাংশন, আর আমি যদি শাড়ি না পরি তাহলে শাড়ি পরবে কি শুনি? আগে ন্যায় একই ভঙ্গিতে বলে উঠে আয়ান, আমি জানি না, তোরা শাড়ি পরে গেলে আমি যাব না। বিচ্ছিরি বিদঘুটে লাগছে দেখতে। শাড়ি চেঞ্জ করলে যাব, নয়তো যাব না। আয়ান যে কাকে শাড়ি চেঞ্জ করতে বলছে সেটা বুঝলো না ফিহা। অজ্ঞাত ফিহা আয়ানের কথায় কাদু কাদু হলো। তৎক্ষণাৎ নিজের দিকে তাকিয়ে এবার সত্যি সত্যি কান্না আসলো তার। আরই পছন্দ করে কিনে দিয়েছে তাকে এই শাড়িটি হলুদের অনুষ্ঠানে পরার জন্য। এত সুন্দর করে সাজলো, সবাই সুন্দর সুন্দর বলল ফিহাকে, অথচ আয়ান বলছে বিশ্রী বিদঘুটে লাগছে। ভাই আমি কিন্তু এখন কেঁদেই দেব, তুমি আমাকে শাড়ি খুলতে বলছো। আমার বিয়ার আমি শাড়ি পরবো না, এটা হয় বলো? এই শাড়িটি আরিফ আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, এখন যদি এটা খুলে ফেলি তাহলে আরিফ কষ্ট হবে। ভাই বোঝার চেষ্টা করো, আমি কনে হয়ে যদি শাড়ি না পরি তাহলে বিষয়টি খারাপ দেখাবে ভাই। আয়ানের মূলত ফিহাকে নয় জুইকে শাড়ি চেঞ্জ করানোটা ছিল মূল উদ্দেশ্য। এবার ফিহা করুণ কণ্ঠে কথাগুলো শুনে সে খানিকটা নরম হয়ে আসা ভান করলো। বুঝলো ফিয়ার কথা তার মনে ধরেছে। ফিয়ার কনে যেহেতু, তাই আপাতত তার শাড়ি চেঞ্জ না করলেও চলবে। আয়ান আর চোখে জুইয়ের কুচকানো দৃষ্টি দেখে ফিহাকে বলল, তাহলে তুই ছাড়া বাকিদের বল শাড়ি চেঞ্জ করতে, তাহলে আমি যাব, নয়তো যাব না। ভাই আমি ছাড়া এখানে আর কে আছে শাড়ি পরা যে চেঞ্জ করবে? জুই তো বাসা থেকে শাড়ি পরে এসেছে এখানে, তাহলে জুইয়ের চেঞ্জ করার কি ঠিক হবে ভাই? জুই
বোন আমার, তুই শাড়ি চেঞ্জ করে আমার একটা ড্রেস পরে নিবি প্লিজ। এতক্ষণ যাবৎ যে চুপ থাকলো এবার আর থাকলো না। ফিহা কথায় প্রচণ্ড প্রতিক্রিয়া জানালো, জোরে সোরে নাকুশ সুরে বলে উঠল তৎক্ষণাৎ, হ্যাঁ আমি মোটেও শাড়ি চেঞ্জ করতে পারবো না ফিয়া আপু। তোমার ভাই গেলে যাবে, না গেলে নাই। শুভ ভাই বলেছে আমাকে নাকি এই শাড়িতে ভীষণ সুন্দর লাগছে, তাই এই শাড়ি খোলা যাবে না। জুয়ের কথা শেষ হবার আগে তেজ দেখিয়ে দাঁড়িয়ে গেল আয়ান। শক্ত গলা বলো, আমি যাব না কোথাও। আয়ান ঘুরে সামনের দিকে হাঁটতে ভ্যাকাচাকা খেয়ে গেল ফিহা। কাদো কাদো ভঙ্গিতে আয়ানের যাওয়ার দিকে তাকালো। আয়ানের মুড বোঝার চেষ্টা করতে ফিহা কানে শোনা গেল জুয়ের পুনরায় তাড়া দেওয়ার কথাগুলো। ফিহা ঘাড় ঘুরিয়ে জুয়ের দিকে তাকিয়ে জুই তাড়া দিয়ে বলল, ফিয়া আপু ছাড়ো তো, তোমার ভাইয়ের যাওয়া দরকার নেই, চলো আমরা একাই চলে যাই। শুভ ভাই অপেক্ষা করছে আমার জন্য, চলো চলো। জুইয়ের কথায় আয়ান আর গেল না কোথাও, উল্টো হেঁটে পুনরায় ধূপ করে এসে জায়গায় বসে পড়ল। এই মেয়ে যে সোজা কথা মেয়ে না, সেটা আরও আগে বুঝতে পেরেছিল আয়ান। তবে আয়ান সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, একটু তেড়ামি তো সেও করতে জানে। আয়ানকে পুনরায় সোফায় বসতে দেখে হতবাক হলো ফিহা। সে কিছু বলবে তার আগে আয়ান গম্ভীর মুখে জানালো সে এই মুহূর্তে কফি খাবে, তাকে কফি করে দিতে। আয়ান কথায় ফিহা বিপাকে একবার নিজের দিকে তাকালো। সে শাড়ির সাথে ভারী ভারী অর্নামেন্ট জড়ানো ফিহার গায়ের কনে হিসেবে মুখেও ভারী মেকআপের ভাঁজ। এইসব নিয়ে কিচেনে যাওয়া মানে সবগুলো নষ্ট করে দেওয়া। ফিয়া করুণ চোখে আয়নের দিকে তাকালো, গলায় কান্না জড়ানো ভাব টেনে বলল, ভাই তোমার কি আজই সব কিছু খেতে আর বলতে ইচ্ছে করছে? আমার গায়ে এত ভারী ভারী অর্নামেন্ট নিয়ে কিভাবে তোমার জন্য কফি বানাবো বলো? আমি কি জানি আমার কফি না পেলে আমি কোথাও যাব না। ফিহা হতাশ দৃষ্টিতে আয়নের দিকে তাক করল। সে এতটাই বুঝতে পারছে না যে আজ হঠাৎ করে আয়নের কি হলো আর কেনই বা এতটা তেড়ামি করছে। সে তো এমন নয়, তাহলে হলো কি তার? অসহায় ফিয়া নিজের করুণ দৃষ্টি আয়নের উপর থেকে সরিয়ে তাকালো জুইয়ের কুচকানো দৃষ্টির উপর। জুইকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল একবার। না, জুইয়ের গায়ে তেমন কোনো ভারী অর্নামেন্ট নেই। তার মানে জুই অয়নের জন্য কফি বানাতে অসুবিধা হবে না। ফিহা অনেকটা করুণ গলায় অনুরোধ করল জুইকে আয়নের জন্য কফি বানাতে। জুই প্রথমে নাকচ করতে গিয়েও করতে পারল না। ফিহা অসহায় ফেসটা দেখে জুই অনেকটা বাধ্য হয়ে হাঁটল ফিহা দেখানো কিচেন রুমের দিকে। কফি বানাতে সে অসভ্য ডাক্তার, সবসময় জুইকে কাজ করানো ধান্দায় থাকে। কই জুই আজ তাদের বাড়িতে প্রথম আসলো, তাকে একটু খাতিরদারি বা যত্ন টত্ন করবে তা নয়, উল্টো জুইকে দিয়ে কাজ করাচ্ছে। ভদ্রতা বলতো জানা নেই এই অভদ্রলোকে। অসভ্য ডাক্তার কি আর ভদ্রতা জানে নাকি? বাড়িতে আসা মেহমানকেও আপ্যায়ন করতে জানে না। জুই কিচেন রুমে ঢুকে যথারীতি বিস্মিত হলো। খুব বড় ও সুন্দর স্বচ্ছ একটা কিচেন রুম। প্রতিটা জিনিসপত্র যেন নিজ হাতে সাজানো গোছানো, হয়তো মেহেরবানের হাতের ছোঁয়া। সব কিছু এতটাই পরিপাটি। জুই গোল গোল চোখে চারপাশটা একটু পরখ করে নিল। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা কাঁধের ওপর তুলে পাকা গিন্নিদের মতো কোমরে গুজে নিতে নিতে সামনে আগালো। জামদানি পাতলা শাড়ি, তার একটু আগুন লাগলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই সতর্কতা অবলম্বন করে কোমরের শাড়ির আঁচল গুজে নিল। গ্যাস জ্বালিয়ে পাতিল বসালো। ট্যাপ ছেড়ে পাতিলে পানি ঢালতেই আয়নের প্রবেশ ঘটল কিচেন রুমে। জুই ট্যাপ থেকে পানি নিয়ে ঘুরতে বাড়ি খেলো আয়নের বুকের সাথে। অসাবধানতা জুইয়ের হাতে পাতিলটি তৎক্ষণাৎ পড়ে গেল বেসিংয়ের মধ্যে। চমকানো ভঙ্গিমায় জুইয়ের উপর তাকাতেই চোখে পড়ল আয়নের তীক্ষ্ণ দৃষ্টি। জুই কপাল কুঁচকায়, ভুরু নাচে ইশারা করে, কি হয়েছে? আয়ন জুইয়ের ইশারা না বোঝার ভান ধরে বলে, কিছু হয়নি জুই, আপনি কফি বানান।
তাহলে সামনে থেকে সরুন, আমাকে ঠিকঠাক কাজ করতে দিন। সামনে থেকে সরতে পারবো না। আমার এখানেই দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছে। আপনি বরং আমার পাশে কেটে কেটে কাজ করুন। জুই জুই বিস্মিত হলো আয়নের কথা। এটা কোনো কথা? এত বড় কিচেন রুম রেখে তার গা ঘেঁষে দাঁড়ানো কোনো মানে হয়? জুইয়ের কাজ করতে সমস্যা হচ্ছে না? আজব। জুই বিরক্ত বোধ করলো আয়নের কাণ্ডে। তারপর সে মুখ ফুটে আয়নকে কিছু বলল না, বরং ট্যাপ থেকে পানি নিয়ে আয়নকে ঘুরে গিয়ে গ্যাসে বসালো। বাকি জিনিসপত্রও আয়ানকে পাশ কাটিয়ে নিচ্ছে ড্রয়ার থেকে। সব কিছুর সামনে ছিল, তাই আয়ান স্থির তাকিয়ে জুইকে দেখছে। দুজন পাশাপাশি গা ঘেঁষে দাঁড়ানো। জুই পুনরায় আয়ানকে পাশ কাটিয়ে কফির মগ নিল র্যাক থেকে। আয়নের পাশাপাশি দাঁড়াতে জুইয়ের কানে শোনা গেল আয়নের খাপ ছাড়া কথা, জুই, আপনি আজকে গোসল করেছিলেন? জুই চমকে উঠে আয়নের দিকে তাকিয়ে বলে, মানে ওয়েট, আমি চেক করছি। কথাটা বলতে বলতে হুট করে আয়নের ঝুঁকে পড়ল জুইয়ের দিকে। হাত দিয়ে জুইয়ের কাঁধ থেকে চুলগুলো সরিয়ে সেখানটায় নিচে নাক ছোঁয়ালো আলতো করে। আয়ন নিঃশ্বাস টানল। জুই কেঁপে উঠল। আয়নের হঠাৎ বেগতিক ছোঁয়া তীব্র কম্পন সৃষ্টি, জুইয়ের সমস্ত সত্তা কাঁপিয়ে। আকস্মিক ঘটনায় জুইয়ের হাত থেকে কফি খালি মগটি পড়ে গেল ফ্লোরে। ধ্যান ভাঙল আয়ানের। স্বাভাবিক ভঙ্গিতে পুনরায় সোজা হয়ে দাঁড়ালো জুইয়ের সামনে। জুইয়ের স্তব্ধতায় চোখ দুটো অপেক্ষা করে বলে উঠল, না, মনে হচ্ছে আজকে গোসল করেছেন। যাক, আজ অন্তত একটা ভালো কাজ করেছেন আপনি। আসলে আমি খুব চিন্তায় থাকি আপনার গোসল করা নিয়ে জুই, এজন্য শিওর হয়ে নিলাম আপনি সত্যি গোসল করেছেন কি না। এবার বলুন তো, সত্যি গোসল করেছেন নাকি পারফিউম মেখে চলে এসেছেন? কোনটা? সত্যি বলবেন, আমি কিন্তু টেনশনে আছি। দেখা গেল আপনি গোসল না করেই শরীরে ময়লা ময়লা করে ফেলেছেন। তখন তো আবার আমাকে ভুক্তভোগী হতে হবে, তাই না? এজন্য বলছি, রোজ রোজ গোসল করবেন, নিজের যত্ন নেবেন। অন্যের সম্পদ মনে করে কেমন হতবিলম্ব। জুই হতবাক দৃষ্টি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। এই অসভ্য ডাক্তার যে অসভ্য কথা ওস্তাদ, সেটা জুই আরও আগে বুঝতে পেরেছিল। প্রত্যেকবার তার গোসল নিয়ে খোঁটা দেয়, রোজ রোজ সাবান শ্যাম্পু করে গোসল করে জুইকে। এই অসহ্য লোকের কাছে গোসলের খোঁটা শুনতে হয়। জুই চোখ মুখ কুঁচকে কিছু বলতে তার আগে আয়ান পুনরায় বলে, আরে জুই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমার কফি করে দিন দ্রুত। ইতিহস্ত জড়ানো গলায় মিনমিন স্বরে বলল জুই, আপনি বাইরে যান প্লিজ, আমি আপনার জন্য কফি ড্রয়িং রুমে নিয়ে আসছি, প্লিজ আপনি যান। জুইয়ের কথা পাত্তা দিল না আয়ান, বরং জুইয়ের পাশে কিচেনে খালি জায়গায় লাফিয়ে উঠে বসে। সে হাত বাড়িয়ে ফলের ঝুড়ি থেকে আপেল নিয়ে সেখানটায় কামড় বসাতে বসাতে বলল, আমি গেলে হবে না তো জুই, আমাকে এখানে থাকতে হবে। আসলে আমার আপনার সাথে বেশ গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার আছে, যেটা না বললেই নয়। আজকাল আমি বেশ চিন্তায় আছি, আপনাকে ছাড়া সাবধান পাচ্ছি না। আসলে আপনার একটু হেল্প চাই আমার। কি করবেন তো হেল্প আমাকে জুই? আয়নের কথায় নড়ে চড়ে দাঁড়ালো জুই। আয়নের হেল্প চাওয়ার বিষয়টি যথারীতি অবিশ্বাস্যযোগ্য মনে হচ্ছে না জুইয়ের। তীব্র অবিশ্বাস নিয়ে বলল জুই, আমার সাহায্য প্রয়োজন, তাও আপনার? সত্যি? জুইয়ের কথায় বেশ সিরিয়াস মুড নিয়ে বলল আয়ান। হ্যাঁ, আপনার সাহায্যই তো দরকার আমার জুই। আসলে জুই, আপনি যে আমাকে আপনার মোহরের 20 লক্ষ টাকা দিলে গিফট না টিপ হিসেবে বিয়ে নিয়ে হানিমুন টানিমুন করার জন্য, সেই আইডিয়াটা বেশ দারুণ লেগেছে আমার। তাই ভাবলাম, না, এবার সত্যি সত্যি বিয়ে বউ হানিমুন করা দরকার আমার। বয়স হচ্ছে ভেবে আপনার 20 লাখ টাকা দিয়ে ভালো সুন্দর একটা হানিমুন প্যাকেজ নিলাম। ভাবলাম, না, এবার হানিমুনটা করেই ফেলি। যেহেতু টিপ পেয়েছি 20 লাখ টাকা, সেটা বিফলে দেওয়া ঠিক হবে না। কিন্তু সমস্যা হলো, হানিমুন প্যাকেজে এন্ট্রি বইয়ের নাম লিখতে গিয়ে মনে হলো, আরে আমার তো বউ নেই, হানিমুন যাব কিভাবে? আপনি জানেন জুই, বউ নাই।
ভেবে আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম। তারপর কত করে নিজের জন্য একটা বউ খুঁজলাম, কিন্তু আফসোস পেলাম কই। একটা মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, আবার যারা রাজি হচ্ছে তারা নাকি আপনার 20 লাখ টাকার হানিমুন প্যাকেজ হবে না, সেই জন্য আমাকেও রিজেক্ট করলো সবাই। বউ ছাড়া এবার কষ্টের রাতগুলো পার হচ্ছে না জুই, তাই আমার জন্য বউ খোঁজার দায়িত্বটা আপনাকে দিতে চাই। আপনি একটা ভালো মেয়ে খুঁজে দিবেন, যা আপনার দেওয়ার 20 লাখ টাকা হানিমুন প্যাকেজে পুষে তেমন একটা মেয়ে খুঁজে দেবেন, কেমন? আয়নের দীর্ঘ কথার লজ্জা চোখ মুখ গুজে গেল। জুয়ের দাঁড়িয়ে থাকাটা যেন অসম্ভব হলো আয়নের নির্লজ্জ খাপ ছাড়া কথা। বউ ছাড়া রাত পার করা হচ্ছে না তার? কি অসভ্য কথাবার্তা! আয়নকে নিজের লজ্জিত মুখটা দেখাতে চায় না বলে জুই পাশে ঘুরে দাঁড়ালো। গলায় খানিকটা তেজ টানার চেষ্টা করে বলল, আমি কেন আপনার জন্য মেয়ে খুঁজতে যাব? আমি পারবো না। আয়ন হাত বাড়িয়ে তৎক্ষণাৎ টানল জুইকে নিজের দিকে। জুই চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল আয়নের হঠাৎ হাত ধরে কাছে টানায়। দুজনই মুখোমুখি। জুই লজ্জা চোখ মুখ বুজে যেতে আয়ন ভারী কণ্ঠে বলল, পারবো না বললে তো হচ্ছে না জুই। হানিমুনের আইডিয়া আর টাকা দুটোই কিন্তু আপনি দিয়েছেন আমাকে। এবার আপনার দায়িত্বের মধ্যে পড়ে আমার জন্য মেয়ে খোঁজাটা। আরে বেশি কিছু খুঁজতে হবে না মেয়ে মধ্যে। আমার সিম্পল মেয়ে পছন্দ। যেমন ধরেন, কোনো আদর্শ বাবার জেদি মেয়েকে হলে তো আরো ভালো হয় জুই। আসলে আমি শান্তশিষ্ট ছেলে তো, তাই আমার বউটা যদি একটু জেদ্দি টেদ্দি হয়, তাহলে জীবনটা কাটবে রসিকতায়। তারপর আমি হলাম কালো মানুষ, তাই বউটা যেন একটু বেশি সাদা টাদা হয় আপনার মতো আর কি। নয়তো আমার বাচ্চা কাচ্চা আবার কালো হতে পারে বাবার মতন। সেফটি হিসাবে সুন্দরী বউ লাগবে জুই। তবে বউয়ের বেশি হাইট না হলেও চলবে। এই যেমন ধরেন আপনার মতো লম্বা হলেও চলবে। আসলে আমি লম্বা মানুষ তো, তাই বউ একটু ছোটই পছন্দ। আরেকটা জিনিস জুই, মেয়েটা যেন কেশবর্তী হয়, যার লম্বা চুল থাকবে কোমরের নিচ অবধি এমন। তারপর মেয়েটার গলার বাম দিকে আর কোমরের ডান দিকে একটা করে তিলও থাকতে হবে কিন্তু। এরপর আমাকে একদিন ভীষণ চমকে দিতে হবে। যেমন ধরেন, হঠাৎ দরজা খুলে দেখলাম দরজার সামনে লাল টুকটুকে আমার বউ হাজির। তারপর আমি যেন স্বামী স্বামী ফিল নিয়ে বউয়ের সাথে কিচেনে বসে থাকি, এমন মেয়ে খুঁজবেন আমার জন্য জুই। কেমন? আসলে মেয়ে কিন্তু আমার এমনই লাগবে। দেখিলেন তো জুই খোঁজ করে এমন মেয়ে আপনার চারপাশে আছে কিনা। বিয়ে করব আর কি। আয়নের কথা আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না জুইয়ের। আয়নের দীর্ঘ কথায় যে ডাইরেক্ট ইনডাইরেক্টলি জুইকে উদ্দেশ্য করেছে সেটা বেশ ভালোই বুঝতে পারল জুই। প্রচণ্ড লজ্জায় মুইয়ে যেতে জুইয়ের হঠাৎ মাথায় আসলো আয়নের বলা কোমরের ডান পাশে তিল থাকতে হবে। জুইয়ের কামড়ের ডান পাশে তিল আছে, সেটা আয়নের জানার কথা না। ধর ফুরিয়ে জুই নিজের লজ্জা কথা ভুলে কোমরের দিকে তাকাতেই চমকে উঠল। শাড়ির আঁচল কোমরে গজিয়ে দেওয়ার ফলে জুইয়ের কোমরের ডান পাশ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে আছে। চোখের সামনে তিলটা দৃশ্যমান হয়ে আছে। হতভম্ব জুই ত্রিকড়ি করে শাড়ির আঁচল ছেড়ে দিয়ে আয়নের দিকে তাকাতেই চোখে পড়ল আয়নের ঠোঁট কামড়ানো দুষ্ট হাসি। দুঃখ কষ্টের লজ্জায় জুইয়ের ঠোঁট উল্টিয়ে কাদা উপক্রম হলো। জীবনে কখনো এতটা লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়নি সে। জুই দৌড়ে বের হয়ে যেতে নিলেই হাত টেনে ধরল আয়ন। পুনরায় জুইকে টেনে নিজের কাছে আনতে লজ্জায় জুই নেতিয়ে পড়ল আয়নের বুকে। আয়ন ঠোঁট প্রসারিত করে দুষ্ট হেসে হাতে জুইকে জড়িয়ে নিতে নিতে পুনরায় বলে, জুই আমার কিন্তু এবার সত্যি বউ লাগবে। রাতে ঘুমাতে পারি না, সমস্যা হয়। বউটা না হলেই নয়, বউ থাকলে রাতে জড়াজড়ি করে ঘুমাতে পারবো, সেই চিন্তায় চিন্তায় আমি বিছানায় ছটফট করি। আপনি শুধু মেয়ে খুঁজে রাখবেন জুই। দরকার হলে বউকে আমি বাসার থেকে উঠিয়ে নিয়ে আসবো, তার আদর্শ বাবার রাজি টাজি না হলে। তারপরও আমার কিন্তু সত্যি সত্যি বউ লাগবে জুই। আজকাল আপনিও ঠিকঠাক গোসল করছেন না, আমার কিন্তু দায়িত্বে পড়ছে আপনার রোজ রোজ গোসল করাটা নিশ্চিত করতে। একটা মানুষ এইভাবে ময়লা ময়লা হয়ে আমার সামনে ঘুরবে, সেটা তো আর মেনে নেওয়া যায় না, তাই না? আমি কিন্তু আপনার সকাল সকাল গোসল করার বিষয়টি লক্ষ্য রাখবো, কেমন? সারারাত কারণ দিব, সকালে গোসল করাবো। সচেতন নাগরিকের ভূমিকা পালন করব। আয়নের পরপর খাপছাড়া কথায় এবার শব্দ করে কেঁদে উঠে জুই।
লজ্জা সে আয়নের সামনে থেকে হেঁটে যাবে কিভাবে সেই চিন্তায় কেঁদে উঠে আয়নের বক্ষতলে। জুইয়ের হঠাৎ কান্নায় শব্দ করে হেসে উঠে আয়ন। তার হাতের বাঁধন আরো দৃঢ় করতেই জুইয়ের কান্নাও জড়ালো হলো। টিল টিল হৃদ আসলো 9:30টার দিকে বাসায়। অনেকটা ফুরফুরে মেজাজে আছে সে আজ। বিয়ে বাড়ির মানুষের ভিড় ডিঙ্গিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই হৃদের পিছন পিছন মেহুও ঢুকলো খান বাড়িতে। হৃদ পিছন ঘুরে দেখেনি মেহুকে। যেহেতু চারপাশে মানুষের প্রচণ্ড আনাগোনা বেশি, তাই কে কোথায় থেকে আসলো সেটা নিশ্চয়ই হৃদের দেখার বিষয় নয়। হৃদ সামনের দিকে হেঁটে যেতে যেতে চারপাশে গম্ভীর চোখ বুলাতেই মায়াহিনা খানের পিছনে লুকিয়ে যায়। হৃদের চোখের সামনে পড়ল না। হৃদ পুনরায় চারপাশে সূক্ষ্ম চোখ বুলালো মার খুঁজে অনুসন্ধান করে। বিয়ে বাড়ির যেহেতু তাহলে অবশ্যই তার বউটাও আশেপাশে কোথাও থাকার কথা। মায়াহিনা খানের আঁচল ধরে পিছনে লুকিয়ে থাকল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হৃদ ড্রয়িং রুমে দিয়ে না গেল। মায়া তখন দেখেছে মেহুকে হৃদের পিছন পিছন বাসায় আসতে। নিশ্চয়ই দুজন একসাথে ছিল সারাদিন। কই মায়া যে সারাদিন অসুস্থ ছিল, না খেয়েছিল, সেই খবর কি হৃদ নিয়েছে একবারও? নেই। তাহলে মায়া কেন বেহায়ামি করে হৃদের সামনে যাবে? না, সে কারোর সামনে যাবে না, বরং মায়া নিজেকে আড়াল করেই রাখবে হৃদের থেকে। সবাই ভালো আছে যার যার মতো করে, তাহলে মায়া কেন একটা দুঃখে থাকবে? মায়াও সুখী মানুষ, ভালো থাকার অধিকার তারও আছে। মায়া কারো কাছে যাবে না, হৃদের কাছে তো ভুলেও যাবে না।